নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গ্রিন সিগন্যাল দিল্লির, আমরা গতকালই কিছুটা বলেছিলাম, বাকি খবরটা সংগ্রহ করেই আপনাদের কাছে বলছি। পরিষ্কারভাবে গ্রিন সিগন্যাল দিল্লির শাহজাহানের ব্যাপারে এবং অবশ্যই ভাইপোর ব্যাপারে। শাহজাহান যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ভারত সরকার তাকে কিন্তু তুলে নিতে পারে, ভারত সরকার নয়, ইডি তাকে তুলে নিতে পারে। আমি কেন আজকে এই কথাটা বললাম বলুন তো? যে দেখুন, সেদিনকে শাহজাহানের বাড়িতে যখন ইডির অফিসাররা পৌঁছেছিলেন, সেই সময় যদি শাহজাহান নর্মাল কোর্সে দরজাটা খুলে দিতেন, তার বাড়িতে তল্লাশি হতো, প্রয়োজন হলে শাহজাহানকে অ্যারেস্ট করে নিতে পারত ইডি। সে সম্ভাবনাটা ছিল, মানে শাহজাহানের অ্যারেস্টেড হওয়ার সম্ভাবনাটা ছিল। কিন্তু শাহজাহানের এই অবস্থাটা হতো না যে ঘটনাটা আজকে এই মুহূর্তে ঘটছে। কি ঘটেছে একটু সংক্ষেপে বলে নিই। ইতিমধ্যে ইডি লুকআউট নোটিশ জারি করে দিয়েছে। আপনারা লুকআউট নোটিশ জানেন, যে পলাতক হিসেবে তাকে চিহ্নিত করে ভারতবর্ষের সমস্ত এয়ারপোর্টকে তার মেসেজ চলে গেছে যে যে কোনো মূল্যে যদি এই শাহজাহান নামক ব্যক্তিটি এবং তার পরিবারের সদস্য, শুধু শাহজাহান নয়, তারা যদি কখনো যান তাদের ডিটেন করবেন, আমাদের খবর দেবেন। অর্থাৎ যে কোনো মূল্যে শাহজাহানকে ধরার জন্য ইডি কিন্তু ডেসপারেট। এক, দ্বিতীয় যে খবরটা সেটাও খুব মারাত্মক। বর্ডার সিকিউরিটি ফোর্সকে পরিষ্কারভাবে শাহজাহানের ছবি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এই জাতীয় কোনো ক্যারেক্টারকে বর্ডার পেরোনোর চেষ্টা করতে দেখলে সঙ্গে সঙ্গে গ্রিপে নেবেন, আমাদের জানাবেন। তৃতীয়ত, যেটা আরও ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের বলে দেওয়া হয়েছে আপনারা চিরুনি তল্লাশি চালান, যে কোনো জায়গা থেকে খবর পেলে আমাদের জানাবেন, ইডিকে জানাবেন। ইডি যখন এই জাতীয় সিদ্ধান্ত নেয়, লুকআউট নোটিশ জারি করে, আইবিকে জানায় এবং বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানায়, তখন পরিষ্কারভাবে তার অর্থটা হয় যে ভারত সরকারের নির্দেশ পুরোপুরি পেয়ে গেছেন। ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক সাংঘাতিকভাবে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে এবং নেওয়ার ফলেই ইডিকে আলটিমেটলি সিগন্যাল দেওয়ার ফলে ইডি এই কাজগুলো করেছে। এখন যে অবস্থাটা হবে, ধরুন এই মুহূর্তে শাহজাহান যদি ধরা পড়ে, ইডি প্রথমত কাস্টাডিতে নিয়ে নেবে, এক, মানে খুনের মামলা রুজু হয়ে যাবে, সেটা তো একটা দিক। এবং শাহজাহান শেখের যা যা প্রপার্টি, তার যা অ্যাসেট, সমস্ত কিছু আগামী দিনে ইডির র্যাডারে ঢুকে যাবে। ইতিমধ্যে ঢুকে গেছে, তারা অনেক ইনভেস্টিগেশন অনেকটা দূর এগিয়ে তবে শাহজাহানের বাড়িতে গিয়েছিল। এখন প্রশ্নটা হলো, শাহজাহান এই ভুলটা করলো কেন? শাহজাহান যে ভুলটা করলো, আলটিমেটলি শাহজাহানের বিপদ বাড়লো। আমি জানি না শাহজাহান আমাদের এই বার্তা শুনবেন কিনা, জানি না। তিনি তো অন্তরালে থেকে একটা অডিও পাঠিয়েছেন, অডিওটা আপনারা জানেন যে ভাইরাল হয়েছে, আমরা নতুন বাংলায় দেখিয়েছি, শুনিয়েছি সেটা, যে অডিওটা ভাইরাল হয়েছে এবং সেই অডিওতে পরিষ্কারভাবে বলছেন ইডির ভয় পাবেন না আপনারা। অর্থাৎ মানুষকে, মানে যাদের সঙ্গী সাথী, যাদের নিয়ে মাস্তানিটা করেছিলেন, তাদের অভয় দেওয়ার জন্য একটা অডিও ভাইরাল করে পাঠিয়েছেন। সত্য জানি না, কিন্তু কথা শুনে মনে হচ্ছে পরিষ্কারভাবে সেই শেখ শাহজাহানের, তাঁরই কিন্তু এই অডিওটি। এবং এই অডিওটা ছাড়ার পেছনে পরামর্শটা নিশ্চিতভাবে ক্যামাক স্ট্রিটের ভাইপোর। আমি কেন এই কথাটা বলছি বলুন তো? শাহজাহান যে এই বিপদে পড়লো, এই বিপদে পড়ার কোনো দরকার ছিল না। যদি অ্যারেস্টেড হতো, নর্মাল কোর্সে অ্যারেস্টেড হতো, কোর্টে গিয়ে জামিনের জন্য চেষ্টা করতে পারতেন। এবং আমি ইডির সঙ্গে সহযোগিতা করছি, এই মেসেজটা দিতে পারতেন, সেটাতে কোর্টের কাছে সুবিধা হতো। এখন শাহজাহান ধরা পড়লে কিন্তু কোর্টের কাছ থেকে জামিন পাবেন না, তার কারণ তার সঙ্গে যুক্ত হয়ে যাবে খুনের মামলা। এখন স্বাভাবিকভাবে শাহজাহান এখন পালিয়ে গেছেন। কোথায়? কেউ বলছেন বাংলাদেশে। আমি দেখছিলাম কোনো সংবাদ মাধ্যম জানাচ্ছেন বাংলাদেশে আছেন। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিদেশ মন্ত্রক বাংলাদেশ সরকারকে নোটিফাই করে দিয়েছে, আমি যা খবর পেয়েছি। অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রক, পররাষ্ট্র দপ্তরের মন্ত্রক কম্বাইন্ড ওয়েতে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে এই নামের একটি ব্যক্তি, এই ক্যারেক্টার এবং এই পরিবারের সদস্যরা, এরা যদি বাংলাদেশের কোনো জায়গায় লুকিয়ে থাকেন, তার পুলিশ খবর পেলে যেন ভারত সরকারকে জানায়। অর্থাৎ ন্যাশনাল লেভেলে পুরো ব্যাপারটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পুরো ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রক ভারতবর্ষের, তাঁরা কিন্তু নজরদারিতে রাখছেন। এদিকে ইডি লুকআউট নোটিশ আইবি বিএসএফকে আবার ভারত সরকার জানিয়ে দিয়েছে যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফকে জানিয়ে দিয়েছে যে কোনোভাবে কোনো জায়গায় কোনো যেন লুফলস না থাকে একে ধরার ব্যাপারে। তাহলে এবার শাহজাহান শেখ ধরা পড়লে তার বেরোনটা কিন্তু একদম কমপ্লিটলি ইম্পসিবল হয়ে গেল। এবং শাহজাহান শেখ এই কাণ্ডটি করলেন কিন্তু যার পরামর্শে, তিনি আবার ওকে পালিয়ে যাওয়ার পরামর্শটা দিয়েছেন। পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার অডিও মেসেজটা ভাইরাল করে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন। আলটিমেটলি ক্ষতিটা কার হলো? আমি বলছি শুধু শাহজাহান শেখ নয়, শৌকত, জাহাঙ্গীর, কাইজার, আরাবুল, সমস্ত বাহিনীর ক্ষেত্রে এক জিনিস ইমপ্লিমেন্টেড,
এই এক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। যেদিন বিপদে পড়বেন সর্বোচ্চ পর্যায়ের ভাইপো তাকে কিন্তু বাঁচাতে পারবে না। কারণ আমি রিসেন্টলি আমার কাছে গতকালই আমার একটা কাছে ইনপুট এসছে জাহাঙ্গীর, তার সম্বন্ধে একটা স্পেসিফিক ইনপুট আমার কাছে এসছে। আমি সেটা পরবর্তীকালে বাংলা বার্তায় সেটা নিয়ে আপনাদের কাছে টেলিকাস্ট করবো, আমি জানাবো জাহাঙ্গীরকে নিয়ে এই ভাইপো কী করছেন। অর্থাৎ ভাইপোর নিজের রিভেঞ্জটা আলটিমেটলি এই জাহাঙ্গীর শাহজাহানকে দিয়ে করাতে গিয়ে নিতে গিয়ে আলটিমেটলি বিপদে ফেললেন কাকে? শাহজাহানকে। ধরুন আমার 7.5 কোটি টাকা ইডি ক্রোক করে দিয়েছে, মানে সিজ করে দিয়েছে। কতটা অসম্মানের বলুন তো। আমি অন্যায় না করলে কখনোই অ্যাটাচমেন্ট ইডি করেছে এবং আদালতে সেটা ইডি জানিয়েও দিয়েছেন। 8টা সম্পত্তি, তার মধ্যে 7.5 কোটি টাকা তার ভ্যালু ইডি অ্যাটাচ করে নিয়েছে। আমার কালীঘাটের কাকু, তার ভয়েস স্যাম্পল টেস্ট আমি এতভাবে আটকানোর চেষ্টা করলাম, বিচারপতির স্বামীকে ডিস্টার্ব করার চেষ্টা করলাম, বিচারপতির আদালত থেকে মামলাটাকে সরানোর চেষ্টা করলাম, এবং কোনোটাতেই শেষ পর্যন্ত সাকসেসফুল না হয়ে, অর্থাৎ কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংটা হয়ে গেল, বিচারপতির কক্ষ থেকে মামলা সরাতে পারলাম না, আর উল্টো দিকে ইডি কোর্টে গিয়ে জানিয়ে দিল 7.5 কোটি টাকা একটি নির্দিষ্ট কোম্পানির অ্যাসেটটাকে, অর্থাৎ টাকাটাকে, মানে তার ভ্যালুটাকে টোটাল অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এবং সেই অ্যাটাচমেন্টের ফলে আলটিমেটলি তার প্রতি কোনো অধিকার থাকলো না। শুধু নয়, কোম্পানির সমস্ত অ্যাকাউন্টকে সিল করে দিল, সেখানে অপারেটও করতে পারবে না। এইরকম একটা দমবন্ধ করার পরিস্থিতির মধ্যে গিয়ে ভাইপো শেষ পর্যন্ত রিভেঞ্জের রাজনীতিতে গেলেন এবং তাকে ক্রীড়ানক করা হলো এই শাহজাহানকে। এবং এই শাহজাহানকে নিয়ে সাম্প্রতিককালের ভাইপোর একটা বৈঠক হয়েছিল, তারও ডিটেল ইনফরমেশন পেয়েছি, আরও কিছু তথ্য সংগ্রহ করে বাংলা বার্তায় আপনাদের কাছে বলবো। আলটিমেটলি কী দাঁড়ালো? ভাইপোর পরামর্শে রিভেঞ্জ নিতে গিয়ে শাহজাহান নিজেকে বিপদে ফেললো। এখন শাহজাহান ধরা পড়লে ছাড়া পাবে না। ভারত সরকারের যে অ্যাটিচিউড, আমি যেটা হেডলাইন করেছি, যে আগামী দিনে শাহজাহান যদি কোনো সুড়ঙ্গের মধ্যে সাদ্দাম হোসেনের মতো লুকিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু ভারত সরকার তাকে খুঁজে বার করবে। নো পয়েন্ট অফ রিটার্নে চলে গেল। একে তো করাপশনের চার্জ, একে তো রেশন দুর্নীতির টাকা তোলা চার্জ, আর তার ওপর গোদের ওপর বিস্ফোরা যে ইডির অফিসারদের, ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সবথেকে গুরুত্বপূর্ণ অফিসারদের, তাদের খুন করার চেষ্টা, এই ধারাটাও সংযুক্ত হয়ে গেল। আলটিমেটলি শাহজাহান ধরা পড়লে কিন্তু জেল থেকে আর বেরোতে পারবেন না। আলটিমেটলি কাটসি ভাইপো, আমি আবার বলছি কাটসি ভাইপো, শাহজাহান নিজে এত বড় ভুল করতেন না। এই ভুলটার পরামর্শ গিয়েছিল সর্বোচ্চ স্তর থেকে। এটা তো গেল কাহিনীর একটা দিক, যেটা আপনাদের কাছে ন্যারেট করলাম, যে অর্থাৎ ভারত সরকার এত ডিটারমিনেশন নিয়ে নিয়েছে, লুকআউট নোটিস, আইবি, বিএসএফ, বাংলাদেশ সরকার সমস্ত অ্যাভিনিউজগুলোকে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কোঅপারেট করবে না। পশ্চিমবঙ্গ সরকার কী করছে এবার আসুন। নতুন ডিজি হয়েছে না রাজীব কুমার, প্রিন্সিপাল সেক্রেটারি নাকি সেক্রেটারি ছিলেন আইটি দফতরে, সেখান থেকে আবার অ্যাডিশনাল ডিজির দায়িত্ব পেয়েছেন না? সেই ডিজি দফতর কি করছে এবার দেখুন। আমরা বারবার বলছিলাম বসিরহাট থানার এসপি থ্রু দিয়ে খবরটা গিয়েছিল, আমরা বিভিন্ন সোর্সে খবরটা পেয়েছিলাম যে পুলিশের কাছ থেকে খবরটা গিয়েছিল, না হলে ইডি যাওয়ার 8 ঘন্টার মধ্যে লরিতে করে, গাড়িতে করে লোক ঢুকতে পারতো না। ওই বেপরোয়াভাবে ইডির অফিসারদের মারার চেষ্টা হতো না। এটা আমাদের যুক্তিবোধ বলেছিল, হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা সম্ভব নয় কোনো জায়গায়। বসিরহাটের পুলিশের এসপির ভূমিকাটা তদন্তের আওতায় আসা উচিত। জানি না ইডি সেটা কোর্টে জানাবে কিনা। বসিরহাটের থানার, বসিরহাটের এসপির ফোনটাকে নিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট ওই ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের ফোন নিয়ে সেটা ইনভেস্টিগেট করলেই আলটিমেটলি শাহজাহানের সঙ্গে সেদিনকে সকালে কথা হয়েছিল কিনা জানা যাবে। এদিকে কি করছে দেখুন, কি নোংরামিটা করছে, এটা বাংলা বার্তা দর্শকদের জানানো দরকার। এটা নিয়ে সংবাদ মাধ্যমে সেভাবে সম্প্রচার হচ্ছে না। গতকাল আমি দেখলাম না, 3টে এফআইআর হয়েছে। একটা এফআইআর কিসের, শাহজাহানের পরিবারে একজন কেয়ারটেকারকে দিয়ে এফআইআর করানো হয়েছে। একটা পুলিশ সুমোটো করেছে, মারধর হয়েছে, সেটা নিয়ে সংবাদ মাধ্যমকে খুশি করার জন্য একটা এফআইআর। আর এটা ইডি করেছে, তার ভিত্তিতে একটা এফআইআর। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, আপনি যদি থানায় যান, চট করে পুলিশ এফআইআর নেবে না, রেখে যান, তদন্ত করুন। এখানে কি করলো, ন্যাজার থানা, সেই ন্যাজার থানাতে কেয়ারটেকারকে দিয়ে একটা এফআইআর করা হলো, এবং সেই এফআইআরে বয়ানে আমাদের বাড়ি ভাঙচুর, কেয়ারটেকার লিখছেন, ভেঙে তো ভেতরে ঢুকতে পারি, কিন্তু ভাঙার চেষ্টা, এবং তার সঙ্গে জিনিসপত্র ছিনতাই, এবং তার সঙ্গে শ্লীলতাহানি কেস দেওয়া হয়েছে। কাদের সম্বন্ধে, ইডির অফিসারদের। আপনারা সবাই দেখছেন, আমি নতুন করে দেখাতে চাই না যে কীভাবে মারধর করে ইডির অফিসারদের 3 জনকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কিভাবে সিআরপিএফকে পিটিয়েছিল লোহার রড লাঠি ইট নিয়ে, আর তারপর সেই গুটি কয়েক অফিসার এবং গুটি কয়েক সিআরপিএফ তারা নাকি শ্লীলতা হানি করেছে। সেই কেস আবার পুলিশ রেজিস্টার করেছে নেজার থানা। আচ্ছা বলুন তো, নেজার থানার ক্ষমতা আছে যদি বসিরহাটের এসপি সিগন্যাল না দেন? বসিরহাটের এসপি সিগন্যালটা কিসের ভিত্তিতে আসে? স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র সচিবকে একজন মহিলা নন্দিনী চক্রবর্তী নতুন দায়িত্ব নিয়েছেন। এই নন্দিনী চক্রবর্তীকে কে নির্দেশ দিয়েছেন? নিশ্চিতভাবে নির্দেশ দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ ডিজির অফিস থেকে, রাজীব কুমারের অফিস থেকে, স্বরাষ্ট্র সচিবের অফিস থেকে, নন্দিনী চক্রবর্তীর অফিস থেকে নিশ্চিতভাবে বসিরহাটের এসপির অফিসের নির্দেশ এসছে, গো অ্যান্ড মুভ, অর্থাৎ নেজার থানাতে এই এফআইআরটা নিতে বলুন। কেন নিতে বলুন? রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন। আমাকে কেউ বলে দেয়নি, এটা তো লজিক্যাল কনক্লুশন। একটা বাচ্চা ছেলে ওই অঙ্কটা বুঝতে পারবে। নেজার থানা যখন একটা এফআইআর নিয়ে নিল, আচমকা কেয়ারটেকার বললো, বাড়িতে ঢুকতে পারলো না শ্লীলতা। আমি প্রশ্ন করেছিলাম যারা এই ব্যাপারে আমাকে খবর দিয়েছেন, বললেন যে ওই বাইরে যারা মহিলাদের সামনে দিয়ে রেজিস্ট করার চেষ্টা হয়েছিল না, মনে আছে তো? এবং সেই মহিলাদের নাকি শ্লীলতাহানি করেছেন ইডি এবং সিআরপিএফরা। আমার হাতে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্টটা যথাসময়ে দেখাবো। আমি ডকুমেন্টটা পেয়ে গেছি। ভাবতে পারেন কতটা নির্লজ্জ। এবং পরিষ্কারভাবে এই নির্দেশ বসিরহাটের এসপিকে দিয়েছেন নয় ডিজি রাজীব কুমারের অফিস, না হলে নন্দিনী চক্রবর্তীর অফিস, এবং তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে পরামর্শ দিয়েছেন? নিশ্চিতভাবে ক্যামাক স্ট্রিটের ভাইপো। মানে নোংরামিটা লেভেলটা আপনি সার্কেলটা ভাবুন। ইডির অফিসাররা নাকি শ্লীলতাহানি করেছে। ভাবতে পারেন কতটা নির্লজ্জ। আমি শুধু আপনাদের কাছে এক্সপোজ করার জন্য কাহিনীটা, আমি এই প্রমাণটা আমার হাতে আছে, আমি যেখান থেকে তথ্যটা সংগ্রহ করেছি, শ্লীলতাহানির কেস দিয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে। ভাবতে পারেন কতটা নোংরা 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 কালীঘাটের এই ভদ্রমহিলা এবং তার ভাইপো, এই এন্টায়ার কালীঘাটের ব্যানার্জি পরিবার। এভাবেই বলাটা বোধ হয় সমীচীন বলে আজকের এই প্রতিবেদন শেষ করবো আমি আরেকটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে অন্য কিছু নয়। আপনারা জানেন শঙ্কর আড্ড বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নেতা, তাঁর 20,000 কোটি টাকা বিদেশে টাকা পাঠিয়েছেন ফরেক্স এক্সচেঞ্জের বিরুদ্ধে। এবং এটি তার তথ্য পেয়েছে, তার মধ্যে থেকে 9 থেকে 10,000 কোটি টাকা, 9 to 10,000 crores রুপিস হচ্ছে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি বিশ্বাস করি না জ্যোতিপ্রিয় চোর। মানুষের খাওয়ার রেশনের চাল, সাবসিডির টাকা পর্যন্ত লুট করেছে দলটা, এই সরকারটা, এই মন্ত্রীটা। কিভাবে এই লুটটা হয়েছে? ফরেক্স এক্সচেঞ্জ 20,000 কোটি টাকা, এই কাহিনীটা একটা ছোট্ট ব্যাখ্যা আমি দীপাঞ্জন বাবুর কাছ থেকে চেয়েছিলাম। কিভাবে বিদেশের টাকাটা সাইফন হয়ে গেছে মানুষের টাকা। কি বলেন দীপাঞ্জন বাবু? আসুন শুন। দেখুন সন্ময়দা, প্রথমত বহুবার আমি বিভিন্ন চ্যানেলে বলেছি, আপনার চ্যানেলেও বলেছি, যে এই বাংলার যতগুলো দুর্নীতি হয়েছে এগুলো কোনো দুর্নীতিটাই খাদ্য, শিক্ষা নিয়োগ, পুর দুর্নীতি থেকে লোহা, কয়লা, সোনা, বালি, গরু, কোনোটাই কিন্তু একটা আলাদা করে দুর্নীতি নয়। সব দুর্নীতি আলাদা আলাদা ম্যানেজাররা করেছে, কিন্তু এদের সিইও একজন, কোট আনকোট বস কালীঘাটের ওই ভদ্র নামক অভদ্র লোকটির। এবং আমি আগেও বলেছি, আমি এখনো বলেছি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, যে সমস্ত কেলেঙ্কারিগুলোকে যদি আপনি জড়ো করেন তাহলে 1,00,000 কোটি টাকার উপরে যাবে। না, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে। আরেকটা কথা আমি বলেছিলাম, যে এই যে তদন্ত, এটা সম্ভবত 6 মাস আগে থেকে আমি বলছি, যে এই তদন্তগুলো কিন্তু আলাদাভাবে, যেমন অপরাধগুলো আলাদাভাবে হয়নি, সব সংগঠিত একটা ছাতার তলায়। আর সেই ছাতাটা ধরে রেখেছেন একজন বা দুজন অতি প্রভাবশালী সংবিধানের শপথ নেওয়া ব্যক্তি বা ব্যক্তিরা। ঠিক সেই রকম ভাবে যেমন বলা হয় প্রবাদে, বুনো ওল আর বাঘা তেঁতুল। এখানে বাঘা তেঁতুল ভারত সরকার তাদের যতগুলো স্পেশাল এজেন্সি রয়েছে, আইবি হোক, সিবিআই হোক, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হোক, বৈদেশিক যে আমাদের স্পেশাল এজেন্সি রয়েছে সেই এজেন্সি হোক, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এমনকি এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এরা সবাই এক ছাতার তলায় কোঅর্ডিনেট করে এই সমস্ত দুর্নীতির তদন্তের অনুসন্ধান করছে।
কারণ এই দুর্নীতির তদন্তটা শুধুমাত্র কিছু দুষ্কৃতকারী বা কিছু সংবিধানের শপথ নেওয়া দুষ্কৃতি করছে তা নয়। এর মধ্যে ভারতের বিরোধী, রাষ্ট্রবিরোধী কিছু সন্ত্রাসবাদী সংগঠনও জড়িত। যেটা এখন দেখা যাচ্ছে যে লুকআউট নোটিশটা জারি হয়েছে শেখ শাহজাহান নামের একটা লোকের বিরুদ্ধে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রচুর প্রমাণ রয়েছে যে ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত, এবং সে বহুল পরিমাণে রোহিঙ্গাদের ভারতবর্ষে এনে তাদের বসবাস করার ব্যবস্থা, তাদের বৈধ কাগজপত্র তৈরি করে দেওয়ার ব্যবস্থা করত। 6 মাস 1 বছর তারা এই শেখ শাহজাহানের ছত্রছায়া থেকে সরাসরি পশ্চিমবঙ্গের অতি প্রভাবশালী কিছু লোকজন, একটি পরিবারের, তাদের ছত্রছায়া থেকে এরা এখানে থাকে, তারপর কাগজপত্র নিয়ে ভারতবর্ষের মূল ভূখণ্ডে মিশে যায়, এবং পুরোটাই একটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, যার জন্য এই লুকআউট নোটিশ জারি হয়েছে। এখন কিন্তু ভারতবর্ষের সমস্ত এজেন্সি এটার পেছনে পড়ে যাবে। এই শাহজাহান যদি পাতালেও নরকেও ঢুকে যায়, সেখান থেকে তাকে টেনে বার করা হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু এখন তার দিন গোনার পালা। সন্ময় দাস, কিন্তু যে এই 20,000 কোটি টাকা, এই টাকাটা কি শেষ পর্যন্ত ফিরে আসবে? এটা কিন্তু মানুষের একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। দেখুন, নিঃসন্দেহে চেষ্টা হবে। আমি আবার বলেছি, মানি লন্ডারিং এর একটা বড় সমস্যা হচ্ছে এই টাকাটা যখন বাইরে চলে যায় বিভিন্ন রাষ্ট্রে। আপনার মনে আছে বেশ কিছুদিন আগে একটা উত্তাল হয়ে গেছিল বাংলার রাজনীতি বলুন, সংবাদপত্র মহল বলুন, যেখানে আমিও বলেছি ওই বিদেশি রাশিয়ান বান্ধবী ইত্যাদি প্রভৃতি। এবং সেখানে আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই যে হাজার হাজার কোটি টাকা বাংলার বাইরে, ভারতের বাইরে গেছে, এর পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্র রয়েছে, যারা রাশিয়ার, যারা ইংল্যান্ডের, যারা ভয়ঙ্কর, মানে এটা ভাবা সম্ভব নয় বাংলার মানুষের যে এই মাফিয়া চক্রটা কত সাংঘাতিক, এদের পাওয়ারফুল সিন্ডিকেট। এদের থ্রু দিয়ে সারা পৃথিবীতে টাকা ছড়িয়ে গেছে। আপনি দেখছেন দুবাইয়ে টাকা গেছে। দুবাইটা হলো একটা কালেকশন এরিয়া, সেখান থেকে টাকাগুলো কিন্তু মধ্য ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। সেগুলো নিশ্চয়ই চেষ্টা করবে ভারত সরকার উদ্ধার করবার, কারণ এগুলো ভারত সরকারের টাকা। বাংলার জনগণ মানে তারা তো ভারতবর্ষের জনগণ, সেই নাগরিকদের টাকা উদ্ধার করবে। তবে একটু সমস্যা আছে, একটু সময় লাগবে, কিন্তু ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং আজকের ভারত সরকার কি কি করতে পারে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যারা রাষ্ট্রবিরোধী বহু শক্তি ভারত সরকার বা ভারতের নাগরিকদের যারা রক্ত ঝরিয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে ন্যায় বিচার পেয়ে যাচ্ছেন। অনেকে অনেক কথা বলছে, আমরা বিশ্বাস করি ভারত বদলায় বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। সে হাফিজ মোহাম্মদ সে সৈয়দের ছেলে বা জামাই হোক, আর বাংলার এই অতি অতি প্রভাবশালী লোকই হোক, ন্যায় বিচার থেকে কেউ রক্ষা পাবে না। এই শেখ শাহজাহান আর এই সমস্ত লোকজন আছে, বাবর, হুমায়ুন, আওরঙ্গজেব, এরা তো খুব বড় কিছু নয়, এরা তো দাবার বোড়ে। এদের যারা বড় বসরা রয়েছেন, যে দাবার যারা রাজা ইত্যাদি, তারা এবার এই ঘেরাওয়ের মধ্যে আসলো। বাস দিন গোনার অপেক্ষা, এবং সেটা তারা খুব ভালো করে জানে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। লেটস হোপ ফর দ্য বেস্ট। নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন, এবং শেষ পর্যন্ত অপরাধীদের শাস্তি হবে এই প্রত্যাশা নিয়ে আমরা থাকি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জয় হিন্দ।